ঘরমুখো মানুষের এই যাত্রাটি আসলে স্বস্তিদায়ক হচ্ছে নাকি ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে সেই বিষয়গুলো জানবো। আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যুক্ত হবেন একে একে, আমরা জানবো তাদের কাছ থেকে। এখন দেখতে পাচ্ছি দর্শক আমাদের মধ্যে রয়েছেন সুলতান মাহমুদ আরিফ, তিনি কল্যাণপুরে রয়েছেন, সড়ক পথের খবর জানাবেন, এবং রেলপথের খবর জানাবেন আহমেদ সোহাগ। আরিফ, শুরুতে আপনার কাছে একটু সড়ক পথের খবরটি জেনে আসতে চাই। মানুষজন কি বলছেন, টিকিট পাচ্ছেন কিনা, সড়কের দীর্ঘ যানজট রয়েছে, সব মিলিয়ে কি পরিস্থিতি দেখছেন? তানভীর, সকাল থেকে বেশ কয়েকটি বাস কাউন্টারে আমি গিয়েছি এবং যাওয়ার প্রেক্ষিতে দুটো জিনিস আমার কাছে চোখে পড়েছে। দুটো ভোগান্তি তাদের রয়েছে। প্রথমত হচ্ছে নির্দিষ্ট সময়ের ভিতরে বাস ছেড়ে না দেয়া, যার কারণে ঘন্টার পর ঘন্টা তারা বসে রয়েছেন। যারা অনলাইনে টিকিট কেটেছেন তারাও কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন। যাদের অনলাইনে টিকিটের অর্থাৎ বাস ছাড়ার সময় দেওয়া হয়েছে 10টায়, তারা এখন পর্যন্ত বসে রয়েছেন। যাদের সময় 8টায়, তারাও কিন্তু এখন পর্যন্ত বাস তারা পাননি, এবং কখন নাগাদ তারা বাস পাবেন সেটিও কিন্তু বলা যাচ্ছে না। এবং অপরদিকে যারা কাউন্টারে এসে টিকিট কাটছেন তারা অভিযোগ তুলছেন যে তাদের থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এবং আমি বর্তমানে কল্যাণপুর বাস স্টেশনে রয়েছি। এখানকার যারা যাত্রী তাদেরও অভিযোগ যে দিনাজপুরগামী যে সমস্ত বাসগুলো রয়েছে 1500 টাকার ভাড়া তারা 2000 টাকা দিচ্ছেন এবং 1800 টাকা দিচ্ছেন, যার থেকে যা পারছেন বেশি ভাড়া নিচ্ছেন। এবং সব মিলে বলা যায় যে আমি বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা বেশিরভাগই তারা বলছেন যে তাদের থেকে 200, 300, এমনকি 500 টাকা পর্যন্ত বেশি নিচ্ছে, সেই অভিযোগ কিন্তু তারা তুলছেন। এমন এই 500 টাকা পর্যন্ত বেশি দেওয়ার পরও ঘন্টার পর ঘন্টা তারা যে কাউন্টারে বসে রয়েছে সেই দৃশ্যটি দেখা যাচ্ছে। এবং অনেকেই তাদেরকে বলা হয়েছে, তারা যারা অনলাইনে টিকিট কেটেছেন 9টায় তাদের বাস ছাড়বে, কিন্তু এখন প্রায় 11টা বাজে, কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে তাদের বাস আসার কোনো ঠিক নেই। এখন পর্যন্ত বাস কিন্তু কাউন্টারে আসেনি, যার জন্য তারা কিন্তু এখানে বসে রয়েছেন। অপরদিকে আমরা কাউন্টারে যারা রয়েছেন তাদের সাথে ভোগান্তি নিয়ে কথা বলেছি। তারা বলছেন যে তারা যানজটের কারণে বাস আসতে দেরি হচ্ছে এবং তেল সংকট রয়েছে, যার কারণে কিন্তু বাস আসতে দেরি হচ্ছে, এমনটি তারা বলছেন। কিন্তু অপরদিকে যাত্রীদের অভিযোগ যে একটি কৃত্রিম সংকট তৈরি করছে, একটা যানজট তৈরি করে যে ভাড়া বেশি নেওয়ার যে সিস্টেম, যে পদ্ধতি, সেটি অবলম্বন করছে বলে এখানকার যারা যাত্রী রয়েছেন তারা অভিযোগ তুলছেন। সব মিলে বলা যায় যে দুটো অভিযোগ, একটি হচ্ছে ভাড়া বেশি নিচ্ছে, অপরদিকে নির্দিষ্ট সময়ে বাস না ছাড়া, বাস না আসা, এই যে দুটো অভিযোগ এবং দুটো ভোগান্তি কিন্তু যাত্রীদের মধ্যে রয়েছে। এবং ভোগান্তি মাথায় রেখে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা কিন্তু কাউন্টারগুলো তো আছে। তানভীর। জি আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আরিফ, আমাদেরকে দুটো বিষয়ের কথা বলছিলেন। সোহাগ, আপনি রেলপথের যাত্রাটার বিষয়ে একটু জানাবেন, কি অবস্থা দেখছেন, যাত্রীরা কি ধরনের অভিযোগ করছেন? তানভীর, আরিফ যে চিত্রটা বলছিল কমলাপুর রেল স্টেশনের চিত্র এতক্ষণ পর্যন্ত এমনই ছিল, অর্থাৎ এখানে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। আর এখানে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি রয়েছে, প্রায় এখনো পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত প্রায় 3টি গাড়ির শিডিউল বিপর্যয় হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে দুর্ঘটনা হয়েছে উত্তরবঙ্গগামী চিলাহাটিগামী যে সড়কটি রয়েছে, রেল লাইনটি রয়েছে সেই লাইনে। আর এখানে ইতোমধ্যে যে 3টি ট্রেনের বা 3টি গাড়ির যে শিডিউল বিপর্যয় হয়েছে তার মধ্যে দুটোই চট্টগ্রামগামী। একটি হচ্ছে মহানগর এক্সপ্রেস আর একটি হচ্ছে পর্যটক এক্সপ্রেস। দুটোই চট্টগ্রাম এবং কক্সবাজার গামী, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণগামী যেই ট্রেনগুলো রয়েছে সেগুলোতে বিপর্যয় দেখা দিয়েছে। এখানে আমার সামনে এখন যে ট্রেনটা দাঁড়িয়েছে এটা জয়ন্ত্রিকা ট্রেন, সেই ট্রেনটি 11টা 15-তে ছাড়বে। এখান অন্যান্য যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু মোটামুটি যথেষ্ট যথাসময়ে ছেড়ে গিয়েছে। এই ট্রেনটিও আশা করছি যথাসময়ে ছাড়বে। তবে এই ট্রেনে অন্য যে ট্রেনগুলোতে আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত সকাল থেকে শুরু করে আপনাদেরকে যেমন দেখাচ্ছিলাম যে ট্রেনের ছাদে করে যাত্রীরা যাচ্ছেন, সেরকম চিত্র কিন্তু এখানে এখন আর ওইরকম নেই। তবে আমরা কিছুক্ষণ আগে স্টেশন মাস্টার আমাদের কাছে ব্রিফ করেছেন, আমরা তার কাছে জানার চেষ্টা করেছিলাম যে যাত্রীরা যেভাবে ঝুঁকি নিয়ে ছাদে উঠছেন এটা তো দণ্ডনীয়। তিনিও জানিয়েছেন যে এটা দণ্ডনীয় অপরাধ, কিন্তু তারা যাত্রীর চাপ সামাল দিতে গিয়ে আসলে যাত্রীদেরকে ছাড় দিতে হচ্ছে, এমনটা তারা জানিয়েছেন। গতবার ঈদে আমরা দেখেছিলাম বেশ কিছু স্পেশাল ট্রেন রাখা হয়েছিল। এবারের ঈদে কিন্তু এরকম কোনো স্পেশাল ট্রেন তেমন ঢাকা থেকে রাখা হয়নি। ঢাকা থেকে মাত্র 2 জোড়া স্পেশাল ট্রেন রাখা হয়েছে, যাও একদমই কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। আবার তিনি আমাদেরকে জানিয়েছেন যে শিডিউল মাফিক যে নিয়মিত ট্রেনগুলো আছে সেই ট্রেনের তুলনায় সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা স্পেশাল ট্রেনে ভ্রমণ করতে অনীহা প্রকাশ করেন, যার ফলে তারা আসলে স্পেশাল ট্রেন রাখেননি। আসলে স্পেশাল ট্রেন না থাকার কারণে কিন্তু এবছর দেখা যাচ্ছে ট্রেনে এত বেশি ভিড়।
তানভীর। জি সোহাগ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা রেলপথের খবর জেনেছিলাম, তার আগে সড়ক পথের খবর জেনেছিলাম, এবারে একটু নৌপথের খবর জেনে আসতে চাই। মাহবুবুর রহমান যুক্ত হয়েছেন সদরঘাট থেকে। মাহবুব, গতকাল একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে সদরঘাটে। এর পরবর্তীতে আসলে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং আজকের যে যাত্রাটা, নৌযাত্রাটা, সেটির পরিস্থিতিটি কেমন দেখছেন? তানভীর, গতকালের যে লঞ্চের যে দুর্ঘটনা আমরা দেখেছি সেটি নিয়ে সারা দেশ কিন্তু এই খবরটি ছড়িয়েছে এবং মানুষ এটি নিয়ে খুব শঙ্কার ভেতরে রয়েছে, যারা এই লঞ্চে যারা যাতায়াত করেন। তো ওই গতকালকের ঘটনার পর কিন্তু প্রশাসন একটু নড়ে চড়ে বসেছে। আমরা দেখেছি যে শৃঙ্খলা আনয়নের চেষ্টা করছে এই লঞ্চ টার্মিনালে, এবং আমরা সকালেও দেখিয়েছি যে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা থেকে যারা দক্ষিণবঙ্গগামী মানুষ রয়েছেন তারা কিন্তু এই লঞ্চ টার্মিনালে আসছেন এবং তারা বাড়ির পথে রওনা হচ্ছেন লঞ্চে করে। এবং আমরা আজকে কিছুক্ষণ আগে কথা বলছিলাম বরগুনা রুটের, ঢাকা থেকে বরগুনা রুটের একটি লঞ্চের যাত্রীরা আমাদের কাছে অভিযোগ জানাচ্ছিলেন। তাদের যে কথাগুলি তারা বলছিলেন যে তারা সেহরি খাওয়ার পর আসলে এখানে এসেছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত লঞ্চ, সেই লঞ্চটি কিন্তু এখনো তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি, এমন অভিযোগ কিন্তু তারা করছিলেন। এবং তারা এটি কর্তৃপক্ষকে দায় দিচ্ছেন যে কর্তৃপক্ষ আসলে কতটুকু সচেতনভাবে কাজ করছে যে তাদের এমন ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং তানভীর, আপনি যে কথাটি বলছিলেন যে গতকালকে যে লঞ্চ দুর্ঘটনা, সেটির পরে কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং শৃঙ্খলা আনয়নের চেষ্টা করছে। এবং গতকালকে দেখেছি যে এই নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন তিনি বলছিলেন যে এবারের ঈদ যাত্রা লঞ্চে করে এটা মানুষ স্বস্তিতেই যেতে পারবে এবং আইন শৃঙ্খলা সহ সমস্ত কিছু সাজানো হয়েছে মানুষের ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার জন্য। কিন্তু তারপরে কিন্তু দুর্ভাগ্যবশত যে দুর্ঘটনাটি ঘটে গেছে সেটি আসলে এবারের ঈদ যাত্রাকে একটু হতাশা এবং শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। সবকিছু মিলিয়ে তানভীর, এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকেই যে যাত্রীদের যেই ঈদযাত্রা সেটি কিন্তু মোটামুটি নির্বিঘ্নে হচ্ছে। তবে দু একটি রুটের যাত্রীদের, যেমন বরগুনা রুটের যাত্রীরা বলছিলেন যে তাদের লঞ্চটি এখনো ঢাকা থেকে তাদের গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি। তানভীর। জি মাহবুব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, জানছিলাম সড়ক, নৌ এবং রেলপথে ঘরে ফেরা মানুষের খবরাখবর। মহাসড়কে তীব্র যানজট রয়েছে এবং চাপ রয়েছে গাড়ির, সেই খবরটি জেনে আসবো। সার্বিক চিত্রটি কেমন সেই জানাতে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন। গাজীপুর থেকে আমাদের সঙ্গে রফিকুল ইসলাম খান এবং পদ্মা সেতু টোল প্লাজা থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন, মুন্সিগঞ্জ থেকে তিনি যুক্ত হয়েছেন শুভজিৎ। আমরা শুরুতে একটু শুভ ঘোষ, আমরা শুরুতে গাজীপুর রফিকুল ইসলাম খান, আপনার কাছে একটু জানতে চাইবো কেমন অবস্থা দেখছেন চন্দ্রাতে? সব আপনি জানাচ্ছিলেন গত 2 দিন বেশ গাড়ির চাপ ছিল, আজকের পরিস্থিতিটি কেমন? তানভীর, গতকাল যে চাপ সৃষ্টি, অতিরিক্ত যানবাহনের চাপে যে চাপ সৃষ্টি হয়েছে সেটি কিন্তু এখনো আছে। গতকাল যখন বৃষ্টি হয়, বৃষ্টির পর থেকে কিন্তু মহাসড়কে প্রায় 30 কিলোমিটার দূরে যানজট ছিল, সেটি কিন্তু এখন কমে আসছে। আপনাকে যদি একটু দেখায়, এখনো কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসলে তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য চন্দ্রা মোড়ে আসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক মানুষ কিন্তু ফ্লাইওভার পার হওয়ার চেষ্টা করছে। ফ্লাইওভারটি পার হয়ে পশ্চিম পাশে গেলেই তাদের আসলে ওইখান থেকে বাস স্ট্যান্ড, সেখান থেকে গাড়িতে উঠতে হয়। তো আজকে কিন্তু আরও শিল্প কারখানা বন্ধ হওয়ার কথা আছে, যেহেতু 3 ধাপে শিল্প কারখানা বন্ধ হচ্ছে। গত 2 দিন শিল্প কারখানা বন্ধ গেছে, আজকে 8 শতাধিকের মতো গাজীপুরে শিল্প কারখানা বন্ধ হবে এবং বন্ধ হওয়ার পর বিকেলে কিন্তু আবার চাপ পড়বে। সেই চাপ সামাল দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে। 3 শিফটে 220 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য চন্দ্রা মোড়েই আসলে নিয়োজিত রয়েছে। আপনাকে যদি একটু চন্দ্রা মোড়ের কথা বলি, চন্দ্রা মোড়ে কিন্তু এই মুহূর্তে খারাজোড়া থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় 10 কিলোমিটার জুড়ে লম্বা লাইন রয়েছে। অন্যদিকে কালিয়াকৈর নবীনগর যে সড়ক রয়েছে সেই সড়কেও কিন্তু প্রায় 5 কিলোমিটার জুড়ে গাড়ির লাইন রয়েছে। তবে কোনো গাড়ি থেমে নেই, গাড়ি কিন্তু চলছে একেবারে ধীর গতিতে। সকালবেলা কিন্তু দীর্ঘ যানজট ছিল এবং মানুষের যে ভোগান্তি ছিল সেটি অনেকটাই কমে আসছে। তো এখন যেহেতু সময় বাড়ার সাথে সাথে যদি আরও শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে মহাসড়কে যে যাত্রী এবং যানবাহনের চাপ সেগুলো বাড়বে। সেই চাপ সামাল দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জি রফিক, ধন্যবাদ আপনাকে। শুভ, আপনার কাছে একটু জানতে চাই দক্ষিণবঙ্গের মানুষজনের এবারের ঈদ যাত্রার চিত্রটা কেমন?
আসলে তানভীর, ঈদে বাড়ি ফেরাটা মানুষের কাছে একটা আবেগের জায়গা। কেননা 6 মাস 1 বছর দীর্ঘ সময় পরে যারা বাড়ি ফিরছেন কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে শেখরের টানে মেঠো পথে, তারা কিন্তু বলছেন যে আসলে সড়ক পথে কিছুটা ভোগান্তি যদিও তাদের হয়, সেটিও কিন্তু তারা আসলে খুব সহজে গ্রহণ করছেন। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত 35 কিলোমিটার সড়কে কিন্তু যানবাহনের বেশ উপস্থিতি আজকে আমরা লক্ষ্য করছি। তবে টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতি না থাকায় কিন্তু তেমন কোনো যানজট আসলে এখন পর্যন্ত সেখানে দেখা যায়নি। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ হোসেন শেখ। আমরা একটু জানতে চাইবো গত দুদিনে ঈদের ছুটিতে কি পরিমাণ যানবাহন পারাপার হয়েছে, সর্বমোট টোল আদায় কত হলো, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার খবর আছে কিনা? ধন্যবাদ। আমরা খুবই আনন্দিত যে গত 2 দিনে মানে 17 এবং 18 মার্চ আমাদের প্রায় 80,000 গাড়ি পারাপার হয়েছে এবং প্রায় 9.25 কোটি টাকা টোল আদায় হয়েছে। আজকের 19 তারিখে প্রথম 11 ঘন্টায় আমাদের প্রায় 2.25 কোটি টাকা টোল আদায় হয়েছে এবং 20,000-এর মতো গাড়ি পারাপার হয়েছে। কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ পাওয়া যায়নি। গতকালকে 2টা গাড়ির তেল ফুরিয়ে যাওয়ার কারণে আমরা সেতু থেকে তেলের ক্যান সাপ্লাই দিয়েছি সাথে সাথে, এবং তারা দ্রুত করেছে এবং এখানে গতকালকে ইফতারির সময় আমরা ইফতারি সামগ্রী বিতরণ করেছি, পানি দিয়েছি। এখনো কোনো অসুবিধা হয়নি, ভালোভাবেই যাতায়াত চলছে, কোনো ট্রাফিক জ্যাম নাই। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে তানভীর, আপনি শুনছিলেন যে গত দুদিনে কিন্তু প্রায় 80,000-এর বেশি যানবাহন প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছে। পদ্মা সেতুতে যানবাহনের পাশাপাশি কিন্তু যাত্রী বোঝাই ট্রেনও আমরা কিছুক্ষণ পরপর ছুটে যেতে দেখছি। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি একটা স্বস্তির সুবাতাস বইলেও বাড়ি ফেরা মানুষের যে ভিড় সেটি কিন্তু কোনোভাবেই কমেনি। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, মহাসড়কের চিত্র জানাচ্ছিলেন তারা।